আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, তা হলো ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের গ্রামারটা কিন্তু অনেক পরীক্ষায় এসে থাকে। ভয়েস চেঞ্জের গুরুত্ব অপরিসীম। তো আপনারা আজকে একটি ক্লাসের মাধ্যমে ভয়েস চেঞ্জ সম্পর্কে আপনাদের সকল যে সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং এই একটি ক্লাস করলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আজকে আমি একটি শর্টকাট টেকনিকের মাধ্যমে আপনাদের ভয়েস চেঞ্জ শেখাবো। আশা করি প্রত্যেকে বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। তো আজকে কিন্তু আমরা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। ওকে, ভয়েস চেঞ্জ কিন্তু অ্যাসার্টিভ দিয়ে হয়, ইম্পারেটিভ দিয়ে হয় এবং ইন্ট্রোগেটিভ দিয়ে হয়। এরপরে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে হয়। তো আজকে কিন্তু আমরা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা ছকের মাধ্যমে ভয়েস চেঞ্জের সকল সূত্র লিখে রাখছি। তো এই যে শর্টকাট টেকনিক, এই শর্টকাট টেকনিকের মাধ্যমে আপনারা অবশ্যই ভয়েস চেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ। তো ভয়েস চেঞ্জ করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের অবজেক্ট চিনতে হবে। আমি এখানে প্রথমে লিখে রাখছি যে অবজেক্টই সাবজেক্ট হবে। এখন আপনারা যদি অবজেক্ট চিনতে না পারেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই যে ছকটা, এই ছকটা আপনাদেরকে প্রথমে মুখস্থ করে ফেলতে হবে। প্রথমে অবজেক্টই সাবজেক্ট, তারপর ভার্ব অন থাকলে অ্যামিজার, ভার্ব টু থাকলে ওয়াজ ওয়্যার, বি থাকলে বি প্লাস বিং। বি বলতে এখানে বি ভার্ব, অ্যামিজার, ওয়াজ ওয়্যার। বি থাকলে আপনারা বি সহ বিং যোগ করবেন, যেমন অ্যাম থাকলে অ্যাম বিং, ইজ থাকলে ইজ বিং, আর থাকলে আর বিং, এভাবেই। আচ্ছা, এরপর আছে হ্যাভ, টু হ্যাভ ভার্ব। তো হ্যাভ থাকলে আমরা হ্যাভ সহ বিন যোগ করব, যেমন হ্যাভ থাকলে আমরা হ্যাভ বিন দেবো, হ্যাজ থাকলে হ্যাজ বিন দেবো, হ্যাড থাকলে হ্যাড বিন দেবো। এরপর আছে মোডাল। মোডাল হলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো। যদি মোডাল থাকে আপনারা মোডালের সাথে একটা বি যোগ করে দিবেন, যেমন ক্যান থাকলে ক্যান বি, শ্যাল থাকলে শ্যাল বি, শুড থাকলে শুড বি। এটা হয়ে গেল। এরপরে লাগবে হলো ভার্ব থ্রি, তারপরে বাই, তারপরে আমরা সাবজেক্টে অবজেক্টে নিয়ে আসবো। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। ওকে, তো এখানে আমি লিখলাম আই ইট রাইস এবং আই গো টু স্কুল। এখন আপনারা কি বলতে পারবেন যে নিচের কোন বাক্যটি দিয়ে ভয়েস চেঞ্জ করা সম্ভব এবং কোন বাক্যটি দিয়ে ভয়েস চেঞ্জ করা সম্ভব না? তো অবভিয়াসলি আমরা এই বাক্যটা দিয়ে ভয়েস চেঞ্জ করতে পারবো, আর এই বাক্যটা দিয়ে ভয়েস চেঞ্জ করতে পারবো না, কারণ এই বাক্যে অবজেক্ট নেই। এখানে টু স্কুল কিন্তু অবজেক্ট নেই, ড্যাট ভার্ব, আর এখানে রাইসটি হলো অবজেক্ট। তো রাইসটা অবজেক্ট হলো কি করে, এটা আমরা এখন শিখবো। তো ফার্স্ট অফ অল আমাদের অবজেক্ট চিনতে হবে। আপনি যদি অবজেক্ট চিনতে না পারেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এটা অবজেক্ট কেন, অবজেক্টটা আসলে কি? অবজেক্টটা বের করতে গেলে একটা টেকনিক অবলম্বন করতে হবে। আপনি কি করবেন, সাবজেক্ট এবং ভার্ব এর মাঝখানে কি অথবা কাকে নিয়ে আসবেন, এরপরে ভার্ব দিবেন, সমান সমান অবজেক্ট। ওকে, তার মানে হলো সাবজেক্ট ও ভার্বকে আমরা কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করব। তাহলে আমরা এখন প্রশ্ন করে দেখি, এখানে আই হলো সাবজেক্ট আর ইট হলো ভার্ব। এখন যদি প্রশ্ন করি যে আমি খাই, আমি কি খাই, তো এখানে কি এবং কাকে যে কোনো একটা দিয়ে মিললেই কিন্তু হচ্ছে। আমি কি খাই, এর উত্তরে আমরা কি পাচ্ছি, রাইস, অবজেক্ট। এখানে রাইসটা কিন্তু অবজেক্ট। আর এইখানে আমরা যদি প্রশ্ন করি যে আমি যাই, আমি কি যাই, আমি কাকে যাই, এমনটা প্রশ্ন করা কিন্তু সম্ভব না। তাহলে এখানে টু স্কুল কিন্তু অবজেক্ট না। ফার্স্ট অফ অল আমাদের বাক্যে অবজেক্ট চিনতে হবে। তো খুবই সিম্পল এবং খুবই সহজ। আপনারা সাবজেক্ট ও ভার্ব এই দুজনকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করবেন, তাহলে খুব সহজ অবজেক্টটি পেয়ে যাবেন। আমরা প্রথমে অবজেক্ট নিয়ে আসবো। তো রাইসটা হলো অবজেক্ট, প্রথমে লেখা আছে অবজেক্টই সাবজেক্ট হবে। তো এখানে রাইসটা হলো অবজেক্ট, আমরা এখানে রাইস নিয়ে আসলাম। আমাদের এই অংশটি শেষ। এরপরে লেখা আছে ভার্ব অন থাকলে অ্যামিজার, অর্থাৎ বাক্যের ভার্বটি আমাদের খেয়াল করতে হবে। বাক্যের ভার্বটি যদি ভার্ব অন থাকে তাহলে আমরা অ্যামিজার নিয়ে আসবো। তো এখানে রাইসের পরে কিন্তু অ্যাম বসে না, আরও বসে না, এই জন্য আমরা ইজ নেব, আমরা ইজ দিলাম। ওকে, রাইস হলো সিঙ্গুলার, এই জন্য ভার্বটাও সিঙ্গুলার হবে। আমরা সাবজেক্ট দেখে কিন্তু ভার্ব নেই। ওকে, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ওকে, তাহলে আমাদের এই পার্টটাও শেষ। এবার আমরা এখানে আসি, তারপরে ভার্ব থ্রি লাগবে। তো আমরা যে ভার্বটি বাক্যে থাকবে সে বাক্যের ভার্ব থ্রি দিয়ে দেবো। ইটের ভার্ব থ্রি ইটেন, ইট অ্যাট ইটেন। আচ্ছা, এরপরে আমরা একটা বাই দিব, বাই দিলাম। তারপর সাবজেক্টটি অবজেক্ট হবে, বাক্যের সাবজেক্ট কি ছিল, আই। আইয়ের অবজেক্টিভ ফর্ম কি, মি, আমরা এখানে মি দিলাম। ওকে, রাইস ইজ ইটেন বাই মি, মানে ভাত আমার দ্বারা খাওয়া হয়। ওকে,
ওকে, সো আমরা অন্য একটা এক্সাম্পল দিয়ে দেখি। আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। সো আমাদের সূত্র অনুযায়ী আমরা প্রথমে কি করব, অবজেক্টটি সাবজেক্ট করব। তো এই বাক্যে হিম কিন্তু অবজেক্ট, তো হিম অবজেক্ট কেন, আমরা ঠিক সেভাবে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে দেখব। আই লাইক হিম, আমি পছন্দ করি। সো আমি কি পছন্দ করি অথবা আমি কাকে পছন্দ করি। তো আমরা এখানে কাকে দিয়ে পাচ্ছি, আমি তাকে পছন্দ করি, তাহলে আমরা হিমটাকে ধরে সাবজেক্টে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে হি লিখবো, যেহেতু হিমের সাবজেক্টিভ ফর্ম হলো হি। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখবো ভার্বটি কী আছে। ভার্ব হলো লাইক, সো লাইক হলো ভার্ব অন, আর ভার্ব অন থাকলে আমরা কি নিয়ে আসবো, অ্যামিজার। তো এখানে হি সিঙ্গুলার, এই জন্য আমরা ইজ দেবো, হি ইজ। এরপরে লাগবে ভার্ব 3, লাইকের ভার্ব 3 লাইকড। এরপর একটা বাই দিব, এরপরে সাবজেক্ট টু অবজেক্ট। সো আইয়ের অবজেক্টিভ ফর্ম হলো মি, তাহলে হি ইজ লাইকড বাই মি, মানে সে আমার দ্বারা পছন্দিত হয় বা আমি তাকে পছন্দ করি। ওকে, সো আমরা অন্য একটা এক্সাম্পল দিয়ে দেখি। দি ম্যান লস্ট হিজ মানি, মানে কি লোকটি তার টাকা হারিয়েছিল। সো এখানে দি ম্যানটা হলো সাবজেক্ট, লস্ট হলো ভার্ব, আর হিজ মানি হলো অবজেক্ট। তো আমরা কিন্তু অবজেক্টটা খুঁজে পাবো না, আমরা অনেকেই অবজেক্টটাকে খুঁজে পাই না। যদি বাক্যটাকে আমি একটু লং করে লিখি, বড় করে লিখি, তাহলে সেক্ষেত্রে অনেকেই কি অবজেক্ট খুঁজে বের করতে পারবে না। তো এই জন্য আমি আপনাদেরকে বললাম, আপনারা সাবজেক্ট ও ভার্বকে শুধু কি এবং কাকে দিয়ে প্রশ্ন করবেন। তো আমি এখানে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে দেখি। দি ম্যান লস্ট, লোকটি হারিয়েছিল। লোকটি কি হারিয়েছিল, হিজ মানি, তার টাকা। তাহলে এখানে হিজ মানি কিন্তু অবজেক্ট। সো আমরা কি করবো, প্রথমে অবজেক্ট নিয়ে আসবো, হিজ মানি আমরা প্রথমে নিয়ে আসবো, হিজ মানি। আচ্ছা, এরপরে আমরা ভার্বটি খেয়াল করবো। সো লস্ট হলো ভার্ব 2, আমরা সবাই জানি। সো ভার্ব 2 থাকলে কি আনতে হবে, ওয়াজ বা ওয়্যার। সো আমরা এখানে দিলাম ওয়াজ, যেহেতু হিজ মানি এটা হলো সিঙ্গুলার, এই জন্য আমরা সিঙ্গুলার ভার্ব নিব। আচ্ছা, এরপরে আমাদের ভার্ব 3 লাগবে। সো লস্ট এর ভার্ব 3 লস্ট, তারপরে বাই লাগবে, বাই দিলাম। এরপরে সাবজেক্ট টু অবজেক্ট হবে। তো এখানে সাবজেক্ট কি আছে, দি ম্যান, আমরা দি ম্যান দিয়ে দিলাম। সো এরপরে আমরা দেখি একটা কন্টিনিউয়াস টেন্স দেখি। দ্য বয় ইজ প্লেইং ক্রিকেট, দ্য বয় ইজ প্লেইং ক্রিকেট। তো এখানে দি বয় হলো সাবজেক্ট, আর ইজ প্লেইংটা হলো ভার্ব, আর ক্রিকেটটা হলো অবজেক্ট। ওকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো আমরা এখানে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে দেখি। দি বয় ইজ প্লেইং, তার মানে হলো ছেলেটি খেলছে। এখন প্রশ্ন করি কি খেলছে, কি, এর উত্তর কি অবজেক্ট, ক্রিকেট, তাই না। তাহলে ক্রিকেটটা হলো এখানে অবজেক্ট। তো আমরা প্রথমে কি করব, অবজেক্টে নিয়ে আসবো, তাহলে ক্রিকেট লিখলাম, ক্রিকেট। এরপরে আমাদের লাগবে হলো আমরা ভার্বটি খেয়াল করব। সো এখানে ইজ আছে প্রথমে, ইজটা হলো বি ভার্ব। তাহলে আমরা এখানে আগে থেকে লিখে রাখছি যে বি থাকলে বি সহ একটা বিং যোগ করব। তাহলে ইজ থাকলে আমরা ইজ প্রথমে দিয়েই একটা বিং যোগ করে দেব, বিং দিলাম। ওকে, এরপরে ভার্ব 3 লাগবে। সো প্লে এর ভার্ব 3 প্লেইড, তারপর একটা বাই দিব, বাই দিলাম। এরপরে সাবজেক্ট টু অবজেক্ট। সো দি বয়ের অবজেক্ট দি বয়। ওকে, তাহলে ক্রিকেট ইজ বিং প্লেইড বাই দ্য বয়, তার মানে ক্রিকেট খেলা হচ্ছে ছেলেটি দ্বারা। ওকে, সো এরপরে আমরা একটা পারফেক্ট টেন্স দিয়ে উদাহরণ দিয়ে দেখি। she has caught the ball, তার মানে সে বলটি ধরেছে, she has caught the ball। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো টেন্স আমাদের না চিনলে হচ্ছে, অনেকে টেন্স দিয়ে শিখায়, অনেকে টেন্স দিয়ে করে। সো টেন্স দিয়ে করতে গেলে অনেক ঝামেলা, অনেকে টেন্স বোঝে না কোন টেন্স। তো আমরা এত ঝামেলা না গিয়ে আমরা জাস্ট এই টেকনিকের মাধ্যমে করে ফেলবো। সো আমাদের প্রথমে লাগবে অবজেক্টটি সাবজেক্ট। তো এখানে দি বলটা হলো অবজেক্ট, যেমন শি হ্যাজ কট মানে সে ধরেছে। সো সে কি ধরেছে, সে কি ধরেছে এর উত্তর হলো, সো সে কি ধরেছে এর উত্তর হলো দি বল। তো এখানে দি বলটি হলো অবজেক্ট। সো আমরা প্রথমে অবজেক্ট নিয়ে আসলাম দি বল। এরপরে আমরা দেখব ভার্বটি কি আছে। সো প্রথমেই আছে হ্যাজ। সো হ্যাজটা হলো একটা টু হ্যাভ ভার্ব। তো আমি আগে থেকে বলে রাখছি যে হ্যাভ থাকলে আমরা হ্যাভ সহ একটা বিন যোগ করবো। তাহলে আমরা এখানে হ্যাজ রয়েছে, হ্যাজ দিলাম, তারপর একটা বিন দিয়ে দিলাম। ওকে, হ্যাজ বিন। এরপরে আমাদের ভার্ব 3 লাগবে, তাহলে কটের ভার্ব 3 কট, তারপর একটা বাই দিলাম, তারপর সাবজেক্টটি অবজেক্ট, শি এর অবজেক্ট হার। ওকে, দি বল হ্যাজ বিন কট বাই হার, মানে হলো
বলটি তার দ্বারা ধরা হয়েছে। ওকে, সে বলটি ধরেছে এবং তার দ্বারা বলটি ধরা হয়েছে। ওকে, সো আমরা এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে একটা উদাহরণ দিয়ে দেখি। আই হ্যাভ বিন রিডিং আ বুক সিন্স মর্নিং। এটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা এই বাক্যটা কী করে করব? একই সূত্র, আমরা প্রথম অবজেক্ট নিয়ে আসবো। সো আই হ্যাভ বিন রিডিং মানে আমি পড়তেছি। কি পড়তেছি? এখন উত্তর হলো এ বুক, এটা হলো অবজেক্ট। সো অনেকেই মনে করবে যে সিন্স মর্নিং এটা মনে হয় অবজেক্ট, এটাকে ধরে নিয়ে আসবে, কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমি বললাম যে আমরা অবশ্যই কি এবং কাকে দিয়ে প্রশ্ন করব। ওকে, সো আমি পড়তেছি, আমি কি পড়তেছি, এর উত্তর হলো এ বুক, একটি বই। সিন্স মর্নিং তো পড়া যায় না। সো এখানে অবজেক্ট কি? এ বুক। তো আমরা প্রথমে এ বুক দিলাম। এরপর আমরা ভার্বটি খেয়াল করি, এখানে হ্যাভ বিন। তো আমরা এখানে ভার্বটি হলো হ্যাভ বিন রিডিং। সো প্রথমে হ্যাভ আছে। সো হ্যাভ থাকলে আমরা হ্যাভ সহ বিন যোগ করব। সো হ্যাভ থাকলে আমরা হ্যাভই দিয়ে দেব, তারপরে আমরা বিন দেব। এবার আমরা কি করব? এখানে যেহেতু আইএনজি ফর্ম আছে, আইএনজি থাকলে আমরা একটা বিং যোগ করে দেব, বিং। ওকে, আমি কিন্তু এখানে লিখে রাখছি যে বি থাকলে কিন্তু বিং যোগ করতে হয়। তো এখানে হ্যাজ বিন, এটা কিন্তু একটা বি ভার্ব, আমরা অনেকেই হয়তো জানি না। তো বি থাকলে বিং যোগ করতেই হবে। এখানে হ্যাজ বিন কিন্তু একটা বি ভার্ব, এই জন্য আমরা একটা বিং যোগ করলাম। তাহলে আ বুক হ্যাজ বিন বিং। এরপরে রিডিং হলো মূল ভার্ব, তো আমরা রিডিংয়ের ভার্ব 3 দেবো, রিড, আর ই এডি, রিড। এরপরে যে বাকি অংশটুকু আছে সিন্স মর্নিং, আমরা এটা এখানে দিয়ে দেব, সিন্স মর্নিং। তারপরে বাই দিলাম, তারপরে সাবজেক্ট অবজেক্ট, আমরা আয়ের অবজেক্ট মি দিয়ে দিলাম। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং আছে অবজেক্ট। তো এখানে অবজেক্ট বাদ দিয়ে কিন্তু অন্য একটা অংশ আছে, সেটা অ্যাডভার্ব। সো এখানে অবজেক্ট বাদ দিয়ে কিন্তু অন্য একটা অংশ আছে, সেটা কি? অ্যাডভার্ব। সো এই যে বাড়তি অংশ, এক্সট্রা অংশ থাকলে আমরা কি করব? আমরা এখানে যে ভার্ব 3 থাকবে, সেই ভার্ব 3 পরপরে আমরা কিন্তু সেই এক্সট্রা অংশটি দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে আমরা লিখবো বাই মি বা অবজেক্টটি সাবজেক্টটি অবজেক্ট। ঠিক আছে, সো আমরা এক্সট্রা অংশটি ভার্ব 3 পরপরে লিখে দেবো। ওকে, সো এই হলো আমি ইনডিফিনিট টেন্স দিয়ে দেখালাম, তারপরে কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস সবগুলো টেন্স দিয়ে দেখালাম। সো আপনারা এভাবেই যে কোনো টেন্স দিয়ে এগুলো করে ফেলতে পারবেন। আমি শুধু প্রেজেন্ট টেন্সটা এখানে দেখালাম। ওকে, সো এবার আমরা এতক্ষণ কিন্তু সিঙ্গেল অবজেক্ট নিয়ে কথা বলছি, যে বাকি একটাই অবজেক্ট ছিল। তো অবজেক্ট যদি ডাবল হয়, অবজেক্ট যদি দুইটা হয়, তখন আমরা কি করব? তো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা অলরেডি সিঙ্গেল অবজেক্ট দিয়ে কীভাবে করতে হয় এটা আমরা শিখে ফেললাম। এবার আমরা শিখব বাকি যদি অবজেক্ট ডাবল থাকে, ডাবল অবজেক্ট। সো বাকি যদি অবজেক্ট ডাবল হয়, সেক্ষেত্রে আমরা কি করব? জাস্ট একই নিয়ম, যেমন আই গেভ হিম আ পেন। তো এখানে অবজেক্ট চিনতে গেলে আমাদের কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, তাই না? তো আমরা এখানে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে দেখি। আই গেভ মানে আমি দিয়েছিলাম। এখন আমি কি দিয়েছিলাম? একটি কলম। কাকে দিয়েছিলাম? হিম, তাকে। সো এখানে আমরা হিমটাও অবজেক্ট, আবার এই পেনটাও কিন্তু অবজেক্ট। সো এই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের তো সূত্রে লেখা আছে প্রথম অবজেক্টই সাবজেক্ট হবে। তো আমরা এখানে কোন অবজেক্টটি নিয়ে আসবো? তো উত্তর হলো আমরা প্রথমে প্রথম অবজেক্টটি নিয়ে আসবো। অবশ্য সেকেন্ড অবজেক্টটা নিয়ে আসলে হবে, কিন্তু একটু কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা কি করব? প্রথম যে অবজেক্টটি আছে, সেই অবজেক্টটা আমরা প্রথমে নিয়ে আসবো। তাহলে হিমকে আমরা প্রথমে নিয়ে আসলাম, হি হয়ে গেল। এরপরে ভার্ব আছে গেভ। সো গেভ হলো ভার্ব 2, আর ভার্ব 2 থাকলে ওয়াজ বাইরে নিয়ে আসতে হবে। তো হির পরে ওয়াজ বসে, এরপরে ভার্ব 3 লাগবে, গিভেন। ওকে, সো আমাদের ভার্ব 3 নেওয়া শেষ। এরপর যে এক্সট্রা যে অংশ বা এক্সট্রা যে অবজেক্ট, এই অবজেক্টটি আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, তার মানে ভার্ব 3 পরপরই আমরা ডাবল অবজেক্টটি অথবা এক্সট্রা অবজেক্টটি আমরা এখানে দিয়ে দেবো। তাহলে হি ওয়াজ গিভেন আ পেন। এরপর আমরা বাই দিব, তারপরে আমরা সাবজেক্ট টু অবজেক্ট, আয়ের অবজেক্ট মি লিখবো। ঠিক আছে, তাহলে হি ওয়াজ গিভেন আ পেন বাই মি। হি ওয়াজ গিভেন মানে তাকে দেওয়া হয়েছিল এ পেন, একটি কলম, বাই মি, আমার দ্বারা। সো আমি এখানে আরও একটি বাক্য লিখি। I saw him in the market. I saw him in the market. তো এখানে আই সাবজেক্ট, saw হলো ভার্ব, আর হিমটা হলো অবজেক্ট। আর এখানে ইন দ্য মার্কেট এটা কিন্তু অবজেক্ট না, এটা কিন্তু অ্যাডভার্ব। সো অনেকেই কিন্তু ভুল করে এই অ্যাডভার্বটাকে ধরে আগে নিয়ে আসবে, সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। ঠিক আছে,
এজন্য আমি বললাম যে অবজেক্ট চিনতে হলে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে। সো এখানে আমি কাকে দেখেছিলাম, এখানে হিমটা কিন্তু অবজেক্ট, সো আমরা হিমটাকে আগে নিয়ে আসবো। সো এখানে আমরা হি লিখলাম, তারপরে স হলো ভার্ব টু, এজন্য ওয়াজ দিলাম, হি স, হি ওয়াজ। এরপরে আমরা সয়ের ভার্ব থ্রি সিন দিলাম, হি ওয়াজ সিন। এরপরে যে এক্সট্রা যে অংশ আমরা এখানে দিয়ে দেবো ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। তারপর আমরা বাই লিখবো, তারপরে সাবজেক্ট টু অবজেক্ট, আয়ের অবজেক্ট মি। ওকে, সো বাকি যদি এই যে এক্সট্রা অংশ থাকে আমরা ভার্ব থ্রি পর পরে দিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু আমাদেরকে অবজেক্টটি খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এই জন্য কিন্তু আমি বললাম যে আমরা সাবজেক্ট ও ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে। সো আমরা প্রথমে শিখলাম সিঙ্গেল অবজেক্ট, এরপর শিখলাম ডাবল অবজেক্ট, এরপর শিখলাম হলো যদি অ্যাডভার্ব থাকে তাহলে কি করতে হবে। ওকে, সো এরপর আমরা শিখবো যদি রিফ্লেক্সিভ ফর্ম থাকে, রিফ্লেক্সিভ ফর্ম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিফ্লেক্সিভ। ওকে, সো রিফ্লেক্সিভ কি এটা আমরা প্রত্যেকে জানি যে যে শব্দগুলো সেলফ এবং সেলফস যুক্ত হয়, যেমন মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস, ইট সেলফ, এগুলো, ঠিক আছে, যেগুলো সেলফ এবং সেলফস দেওয়া থাকে। সো আমি একটা বাক্য লিখে দেখাই, হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ মানে সে নিজেকে হত্যা করলো। সো এই বাক্যটা আমরা কি করে করব, জাস্ট একই নিয়মে আমরা এখানে কি করব, আমরা হিমসেলফ তো এখানে অবজেক্ট, তো অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে আসবো, তো হি হয়ে গেল। এরপরে আমরা এখানে ভার্ব আছে, সো কিল্ড হলো ভার্ব, কিল্ড হলো ভার্ব টু, এই জন্য ভার্ব টু থাকলে আমরা ওয়াজ নিয়ে আসবো, ওয়াজ বা ওয়্যার, তো আমরা এখানে ওয়াজ দিলাম। এরপরে ভার্ব থ্রি কিল দিলাম, এরপরে বাই দিব, ঠিক আছে। এরপরে এখানে হিমসেলফ আমরা হিমসেলফই দিয়ে দেবো, ঠিক আছে, হিমসেলফ। সো হিমসেলফ থাকলে আমরা হিমসেলফ দিয়ে দেবো, আর এখানে হি থাকলে সেম সেম যা থাকবে তাই দিয়ে দেবো, ঠিক আছে। সো আমরা প্রথমে হি দিলাম, তারপরে কিল্ড যেহেতু ভার্ব টু জন্য ওয়াজ দিলাম, তারপরে ভার্ব থ্রি কিল্ডের ভার্ব থ্রি কিল্ড, এরপরে বাই দিলাম, তারপরে হিমসেলফ দিয়ে দিলাম। ওকে, সো রিফ্লেক্সিভ যুক্ত থাকলে আমরা ঠিক এভাবে করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা শিখবো হলো কোয়াসি প্যাসিভ, বা যেখানে কমপ্লিমেন্ট থাকবে, ঠিক আছে, যেমন সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, সো এই ভার্বটা হবে লিঙ্কিং ভার্ব থাকবে, এরপরে থাকবে হলো কমপ্লিমেন্ট, ঠিক আছে। সো এই কমপ্লিমেন্টটি অ্যাডজেক্টিভ হতে পারে অথবা নাউন হতে পারে, ঠিক আছে। সো এর উত্তর হবে হলো প্রথমে সাবজেক্ট দিব, তারপরে আমরা কি লিখবো, অক্সিলারি ভার্ব, তারপরে ভার্ব থ্রি দেব, তারপরে আমরা কমপ্লিমেন্ট দেব, ঠিক আছে। যেমন হানি টেস্ট সুইট, সো এই বাক্যটি অনেকে জানে, হানি টেস্ট সুইট মানে মধু খেতে মিষ্টি। সো এখানে হানি হলো সাবজেক্ট, টেস্ট লিঙ্কিং ভার্ব, আর সুইট কিন্তু কমপ্লিমেন্ট, এটা কিন্তু অবজেক্ট না, ঠিক আছে। সো এক্ষেত্রে আমরা কি করবো, প্রথমে সাবজেক্ট দিয়ে দেবো, সাবজেক্ট যা থাকবে তাই দিয়ে দেবো। সো হানি আছে আমরা হানি দিয়ে দিলাম, এরপরে ভার্ব আছে টেস্ট, টেস্ট হলো ভার্বন, সো ভার্বন থাকলে আমাদের আনতে হবে এম ইজ আর, সো আমরা এখানে ইজ দিলাম। এরপরে আমাদের লাগবে হলো ভার্ব থ্রি, সো টেস্টের ভার্ব থ্রি টেস্টেড, টেস্ট দিলাম। এরপরে লাগবে হলো হানি ইজ টেস্টেড, এরপর কমপ্লিমেন্ট লাগবে, সো কমপ্লিমেন্ট কি ছিল, সুইট, তো আমরা এখানে সুইট দিলাম। সো হানি ইজ টেস্টেড সুইট। সো এই বাক্যটি অন্য আরেকভাবে করা যায়, তো সেটি আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, তো আমি লিখে দিই। সো এই বাক্যটি হবে হলো হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। ওকে, সো এই বাক্যটি কিন্তু আপনারা এভাবে করতে পারবেন, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। সো আপনারা দেখতে পেলেন যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কথা বলছি। সো অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা 5টা রুল নিয়ে কথা বললাম, একটা হলো সিঙ্গেল অবজেক্ট, একটা হলো ডাবল অবজেক্ট, এরপরে হলো অবজেক্ট প্লাস অ্যাডভার্ব, এরপরে কমপ্লিমেন্ট। সো আমরা এই 5টি ব্যবহার নিয়ে কথা বললাম, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।